এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কথাগুলো শুনে নিহার খুবই খারাপ লাগলো। নিহা যেটা ভেবেছিল সেটাই হলো। প্রত্যেক মানুষের খারাপ হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে। অযথা কেউ খারাপ পথে যায় না। কেউ অসৎ বন্ধুদের সাথে মিশে ভুল পথে যায়, কেউ বাপ চাচার নাম ডাকে টুপে খারাপ হয়, কেউ বা পরিবারের সাথে জেদ করে, আবার কেউ পরিবার কিংবা ভালোবাসার মানুষটাকে হারিয়ে খারাপ পথ বেছে নেয়। কেউ কেউ আছে যারা শাসনের অভাবে কিংবা অতিরিক্ত আদরে বকে যায়। শান্তর ক্ষেত্রেও তাই হলো। সে শাসনের অভাবে এমনটা হলো। তা মা মারা যাওয়ার পর যাদের কাছে মানুষ হয়েছে তারা যদি একটিবার শান্তকে ন্যায় অন্যায় শেখাতো, মা মরা ছেলে বলে মাথায় না তুলে সঠিক পথটা দেখাতো, যদি তার বাবা তার মাকে হারানোর বিয়োগ ব্যথায় নিজেকে একা করে না দিয়ে ছেলেটাকে বুকের মাঝে আগলাতো, তাহলে নিশ্চয় শান্ত আজে বাজে পথের ধারও ধারতে পারত না। একজন সুপুরুষ হিসেবে গড়ে উঠত। পরিবারের অতিরিক্ত আদর আর শাসনবিহীনে সন্তানরা ভুল পথে যায়, সেটার বড় প্রমাণ শান্তর মতো এমন অসংখ্য ছেলে। মাঝে দিয়ে কেটে গেল অনেকগুলো দিন। রোদেলার প্রেগনেন্সির সময়সীমা 3 মাস চলছে। এই গত হওয়া 3টি মাস তাহসিন রোদেলার বেশ খেয়াল রাখছে। সকালে ক্যাম্পে যাওয়ার পূর্বে রোদেলাকে নাস্তা খাইয়ে যাবে, এরপর দুপুরে খেয়েছে কিনা ফোন দিয়ে জানবে, সন্ধ্যায়ও খোঁজ নেবে, রাতে এসে নিজ হাতে খাইয়ে দিবে। এখন প্রায় রোদেলার সাথে সেও নির্ঘুম রাত কাটায়। অনেক সময় রাতে ঘুমানোর সময় রোদেলার বড্ড অস্বস্তি লাগে, ঘুম আসতে চায় না। তখন তাহসিন রোদেলার মাথা ম্যাসাজ করে দেয়, হাত পায়ের তালুতে তেল ম্যাসাজ করে দেয়, যাতে রোদেলার ঘুম আসে। এই যে রোদেলা হুটহাট মুড সুইংয়ে ভুগে, সেটাও খুব দক্ষতার সাথে সে সামাল দেয়। এই সময় হুটহাট মেজাজ খারাপ হবে, কারণ ছাড়াই জেদ লাগবে, সেসব তাহসিন জানে। তাই তো সে সময়ে খুব দক্ষ হাতে তার মাইমুনকে সামাল দেয়। রোদেলার সমস্ত আবদার সে রাখার চেষ্টা করে, এমনকি রাখেও। এই যেমন আজ রাতে রোদেলা হঠাৎ আবদার করে বসলো সে এই রাতের শহর ঘুরে দেখবে। তার চটপটি খাওয়ার ক্রেভিংস হচ্ছে, চটপটি খেতে যাবে। কিন্তু তাহসিন ভাবলো এত রাতে বাহিরে তো চটপটি পাওয়া যাবে না, তাই তো সে ঘরে চটপটি বানিয়ে রোদেলার সামনে হাজির করলো। কিন্তু রোদেলার খুশি হলো না, কারণ তার এই 4 দেয়ালের ঘরে দম বন্ধ লাগছে। তাহসিন বলেছে ক্যান্টনমেন্টে ঘুরবে, কিন্তু রোদেলা চাইছে ক্যান্টনমেন্টের বাইরে যেয়ে ঘুরবে। আর অনেক জেদও ধরলো, এত রাতে ক্যান্টনমেন্ট থেকে বেরোতেও তো অনুমতি লাগবে, কিন্তু এখন অনুমতি তো পাবেই না। কিন্তু এদিকে রোদেলাকেও সামলানো যাচ্ছে না। অতঃপর ভাবলো বেশিক্ষণের জন্য তো যাচ্ছে না, সর্বোচ্চ 1 ঘন্টার জন্যই যাবে, তাই এই রিস্কটা নেওয়াই যায়। তাহসিন রোদেলাকে বলল চটপটি খেয়ে নিতে, তারপরেই যাবে। রোদেলা খুশি মনে খেলো। খাওয়া শেষে তৃপ্তির ঢেকুর তুলে বলে, দারুণ বানিয়েছেন, বাহিরের থেকেও বেশি মজা হয়েছে। এখন থেকে যখন ইচ্ছে করবে খেতে তখনই বানিয়ে দেবেন, ঠিক আছে? তাহসিন বলল, ঠিক আছে, তুমি শুধু আমাকে বলবে তাহলেই হবে। এবার চলুন তাহলে। যেতেই হবে? রোদেলা উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমার এখানে দম বন্ধ লাগছে না। রোদেলা জানে ক্যান্টনমেন্টের রাতগুলো বেশ নির্লিপ্ত হিসেবে হয়, কিন্তু সে নির্ধারিত গণ্ডি ভেঙেই সে আজ এই আবদার জুড়ে দিল। তাহসিনের আর কি করার থাকে? রোদেলা এমন ভাবে আবদার করছে, না নিয়েও পারা যাবে না। বইয়ের আবদার মেটাতে দায়িত্বশীল মেজরের অফিসিয়ালি একটা নিয়ম ভঙ্গ করতেই হবে। আজ না হয় সে একজন দায়িত্বশীল স্বামী হোক, নিজের স্ত্রীর করা আবদারটুকু মেটাক। কি হবে মাঝে মাঝে নির্ধারিত গণ্ডির বাহিরে বের হলে? তাহসিন জানে একজন মেজরের কতটা নিয়মানুবর্তী হতে হয়, কিন্তু এই মুহূর্তে সে মেজর হিসেবে নয়, একজন স্বামী হিসেবে তার স্ত্রীর সামনে দাঁড়িয়ে আছে। অতএব স্ত্রীর আবদার পূরণ করা এখন তার দায়িত্ব, পরে যা হবে দেখা যাবে। তাহসিন আর না ভেবে বলল, ঠিক আছে চলো। তাহসিন আলমারি থেকে তার লাইসেন্স করা ব্যক্তিগত গ্লক 17 পিস্তলটা পকেটে পুরল, যেটা সে বাইরে বের হলে নিজের সাথে নিয়ে বের হয়। কারণ কখন কোন বিপদ এসে সামনে উপস্থিত হয় তা তো বলা যায় না। সেফটির জন্য সে এটা নিজের সাথে বহন করে। রাত প্রায় 12টা। তাহসিন তার ডিউটি অফ ড্রাইভারকে বলে কালো রঙা গাড়িটি নিয়ে বের হয়েছে। এই গাড়িটি তাকে ব্যক্তিগত কাজের জন্য দেওয়া হয়েছিল। মাঝে মাঝে ছদ্মবেশে যখন অপারেশনে যায় তখন এটার প্রয়োজন পড়ে।
তবে সাথে তার ড্রাইভার সাকিব থাকে। সাকিব সবসময় তটস্থ থাকে তাহসিনের আদেশের। তাহসিন যখন সাকিবের থেকে গাড়ির চাবি আনতে গেল তখন সাকিব বলল, স্যার আপনি একা কোথায় যাবেন? আমিও যাব আপনার সাথে, এত রাতে বিপদ হতে পারে। তাহসিন হাসলো। ছেলেটা সবসময় তার সাথেই থাকতে চায়। তাহসিনের বিপদে সে আগে বিপদের সামনে ঢাল হয়ে দাঁড়াতে চায়। তাহসিনের সকল গুরুত্বপূর্ণ মিশন সম্পর্কে এই ছেলেটি অবগত থাকে। বলা চলে সাকিব তার বিশ্বস্ত ড্রাইভার। তাহসিন বলল, চিন্তা করো না সাকিব, তোমার ভাবিকে নিয়ে এই শহরটা ঘুরিয়ে আনি, একটু হাওয়া বাতাস খাইয়ে মনটা প্রফুল্ল করে আনি। সাকিব বলল, কিন্তু স্যার এত রাতে বের হওয়াটা কি ঠিক হবে? কোনো বিপদ হলে? চিন্তা করো না, কিচ্ছু হবে না, আসছি। সাকিবের থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে গেট পেরিয়ে বের হয়ে গেল। রোদেলা তো বেশ খুশি। এই প্রথমবারের মতো সে তাহসিনের সাথে গাড়িতে করে ঘুরতে পারছে। ক্যাম্পের সীমানা পেরিয়ে তাহসিন দক্ষ হাতে চট্টগ্রামের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে দিব্যি ড্রাইভ করে যাচ্ছে। তাহসিন ড্রাইভ করতে করতে বলল, কি ম্যাডাম, এবার খুশি তো? এতদিনে যেন প্রাণ ভরে শ্বাস নিতে পারছি, অনেক শান্তি লাগছে। তাহসিন বলল, এখানে একা একা থাকতে থাকতেই এমনটা লাগে। আমার মনে হয় তোমাকে বাসায় পাঠিয়ে দেওয়া উচিত। কথাটা শোনা মাত্র রোদেলা তাহসিনের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, আমি বাসায় যাব না। আপনি আমার অভ্যাস হয়ে গিয়েছেন। আপনাকে না দেখলে শান্তি লাগে না। রাতে আপনার বুকে মাথা না রাখা ছাড়া ঘুম আসে না। কিভাবে থাকবো আমি আপনাকে ছাড়া? তাহসিন বলল, আমারও যে বড্ড কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে, সেই জন্যই তো তোমাকে বাসায় রেখে আসতে পারছি না। যদিও এই সময়টা তোমার বাসায় থাকা উচিত, অন্তত বাসায় সারাক্ষণ মাকে পাবে, কথা বলার মানুষ পেলে। কিন্তু আপনাকে ছাড়া থাকবো কি করে? তাছাড়াও তো আমার ক্লাস আছে, আমার বোর্ড এক্সাম সামনে। আপনি কি করে এসব বলছেন? তাহসিন হেসে বলল, অমনি এখন ক্লাস, এক্সাম সবটার কথা মনে পড়ে গেল? না যাওয়ার বাহানা অমনি মাথায় এসে পড়লো, তাই না? রোদেলা মুচকে হাসলো। তাহসিনকে বলল, আচ্ছা শুনুন, এই সাবজেক্ট এখন বাদ। আমি আপনাকে ছাড়া কোথাও যাব না, এটাই ফাইনাল। এই বিষয়ে যেন আর একটা কথাও না শুনি মাহমুদ সাহেব, নয়তো আমি রাগ করবো। রাগ করতে হবে না, আর বলবো না, এখানেই থেকে যেও। কিন্তু আজ যে আবদার করলে সেটা আর করো না। প্রতিনিয়ত অফিসিয়াল রুলস ব্রেক করা পসিবল না। ঠিক আছে। আচ্ছা শুনুন না। তাহসিন রোদেলার মতো করে বলল, বলুন না। আচ্ছা আপনি কি বাবু বেশি পছন্দ, ছেলে নাকি মেয়ে? তাহসিন ড্রাইভ করতে করতে বলল, দুটোই। আপনার ছেলে সন্তান হলে বেশি খুশি হবেন নাকি মেয়ে সন্তান? মাইমুন, আমার তেমন কোনো ইচ্ছা নেই। যেই আসুক আমি খুশি মনে তাকে গ্রহণ করে নিব। আমি শুধু চাই যেই আসুক যেন সুস্থভাবে আসুক। আল্লাহ যা দিবেন তাতেই শুকরিয়া। রোদেলা মুগ্ধ হলো তাহসিনের কথা শুনে। রোদেলা বলল, আচ্ছা আমাদের যদি ছেলে বাবু হয় তাহলে কি নাম রাখবেন? আর যদি মেয়ে হয় তাহলে কি নাম রাখবেন? সেটা তো এখনো ভাবিনি। এখনই ভাবুন আর এখনই বলুন, প্লিজ প্লিজ। ওকে, একটু সময় দাও ভাবার। ঠিক আছে, দিলাম। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে বলল, তুমি কোনো নাম ভেবে রেখেছো? রোদেলা ডানে বামে মাথা নাড়ল, বলল, আমি চাই নাম আপনি রাখুন, তাই কোনো নামই ভাবিনি। তাহসিন কিছুক্ষণ ভাবলো। এরপর রোদেলার কানে ফিসফিস করে নামগুলো বলল। রোদেলা অবাক হয়ে বলল, বাহ, খুব সুন্দর নাম তো। দেখলেন, আপনার উপর এমনি এমনি ভরসা করি নাকি আমি? এইটুকু সময়ের মাঝে কত সুন্দর নাম ভেবে নিলেন। তাহসিন হাসলো, বলল, জানো মাইমুন, তোমার ভাবতে অবাক লাগে, আর কিছু মাস বাদে আমাদের সন্তান আমাদের ভালোবাসার প্রতীক হয়ে পৃথিবীতে আগমন করবে। সত্যি অবাক লাগে। রোদেলা বলল, আমারও। জানেন মাহমুদ সাহেব, আমি চাই আমাদের সন্তান যেন আপনার মতোই সৎ, আদর্শবান এবং সাহসী হয়। তাহসিন বলল, আর আমি চাইবো তাদের মায়ের মতো মিষ্টি ভালো মনের অধিকারী হই। রোদেলা বলল, তাহলে তাই হবে। আমরা দুজন মিলে তাদেরকে আমাদের মতো গড়ে তুলবো। আর তাদের দাদা দাদি তো আছেই, তাদের কাছ থেকে আদর্শ শিক্ষা পেয়ে আমাদের সন্তান বেড়ে উঠুক। তাহসিন বলল, নিশ্চয়ই। জানালার গ্লাস খোলা থাকায় জানালা দিয়ে সুরসুর করে বাতাস আসছে।
যা তাসিন আর রোদেলার শরীর হিম ধরে দিচ্ছে। আজ আকাশ অন্ধকারে ছেয়ে আছে, মেঘ চাঁদকে ঢেকে রেখেছে, যার জন্য চাঁদের আলো ধরণীতে পড়ছে না। এই অন্ধকার পাহাড়ি রাস্তায় তাসিনের গাড়িটি হেডলাইটের আলোতে এগিয়ে যাচ্ছে। এক রাস্তা দিয়ে গাড়ি নিয়ে অন্য পথ দিয়ে তারা ক্যান্টনমেন্টের পথ ধরলো। রোদেলা তাসিনের কাঁধে মাথা রেখে কত শত গল্প করে যাচ্ছে, আর তাসিন মনোযোগী শ্রোতার ন্যায় সেসব শুনছে আর ড্রাইভ করছে। রোদেলা তো কথা বলার ধ্যানে আছে, কিন্তু তাসিন শুধু রোদেলার কথাই শুনছে না, আশেপাশে সবটাই নজরে রাখছে, যাতে হঠাৎ কোনো বিপদ এলে তা মোকাবেলা করতে পারে। এইরকম শুনশান রাস্তায় যে কোনো সময় বিপদ হতে পারে। এর উপর তাসিন হচ্ছে সেনাবাহিনী। এই পদে সে কত শত শত্রু হয়েছে তার, কখন কে আক্রমণ করে বলা তো আর যায় না। তাসিন মনে মনে বেশ দোয়া করছে যেন রোদেলার সামনে কোনো বিপদে পড়তে না হয়, কারণ তাসিন এসবে অবস্থা হলেও রোদেলা কখনোই নিজ চোখে এসবের সাক্ষী হয়নি। এর উপর এখন ওর এই অবস্থা, রোদেলা ভয় পাবে এসবে, তাই সে চাইছে না এরকম কিছু ঘটুক যেটাতে রোদেলা ভয় পাবে। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। তাসিনের ভয়টা সত্যি হয়ে গেল। তাসিন গাড়ির মিররে খেয়াল করলো ওদের অনেকটা পিছনে দুটো বাইক ছুটে আসছে। তাসিনের মস্তিষ্ক সতর্ক করলো, কারণ এই রাস্তায় এই সময় বাইক আসার কথাই না। তাসিন ভালো করে খেয়াল করে দেখলো বাইক দুটো দ্রুত গতিতে ওদের দিকে ছুটে আসছে। এবার তাসিনের সন্দেহ যেন সত্যি হয়ে গেল। তাসিন একবার রোদেলার দিকে আর চোখে তাকালো। রোদেলা এখনো সমানে কথা বলে যাচ্ছে। তাসিন জানালার কাজ তুলে দিল, অতঃপর রোদেলার উদ্দেশ্যে বলল, আমাকে শক্ত করে ধরে বসে থাকো। রোদেলা তাসিনের দিকে তাকিয়ে বলল, কেন? আমার তো সিট বেল্ট বাঁধাই আছে। যেটা বলেছি সেটা করো, গাড়ি এখন হাই স্পিডে চালাবো। কেন? তাসিন রোদেলার প্রশ্নতে যেন মেজাজ হারাচ্ছে, ধমক দিয়ে বলল, কোনো প্রশ্ন নয়, চুপ করে থাকো, আর যেটা বলেছি সেটা করো। রোদেলা মুখ ফুলে তাসিনের বাহু শক্ত করে চেপে ধরলো। তাসিন হাই স্পিড তুলে ড্রাইভ করতে থাকলো। পাহাড়ি রাস্তায় এভাবেই গাড়ি চালালে যে কোনো সময় বিপদ হতে পারে, কিন্তু আপাতত কিছুই করার নেই। তাসিন দক্ষতার সাথে হাই স্পিড তুলে সায় সায় করে গাড়িটা নিয়ে ছুটলো। কিছুক্ষণের মাথাতে পেছনে ধাওয়া করা বাইক দুটো থেকে সমানে গুলি ছুটতে লাগলো, কিন্তু তাসিন আঁকাবাঁকা ভাবে গাড়ি চালানোতে গুলি তাদের গাড়িতে কিংবা লাগলো না। গুলির শব্দ পেয়ে রোদেলা আটকে উঠে পিছু ফিরতে নিলে তাসিন বলল, মাইমুন, পেছনে ফিরো না, মাথা নিচু করে রাখো, দেয়ার শুটিং, গেট ডাউন প্লিজ। রোদেলা তাই করলো, মাথা নিচু করে ভয়ার্ত কণ্ঠে বলল, এমনটা হচ্ছে কেন মেজর? আমার ভয় লাগছে। আমি আছি না, ভয় কিসের? কিচ্ছু হতে দিব না, মাথা তুলবে না। তাসির নিজের পকেট থেকে পিস্তল বের করে সেও চলন্ত গাড়িতে থেকে গুলি ছুটতে থাকলো। এক হাতে ড্রাইভ করছে, অন্য হাতে দক্ষতার সাথে গুলিও ছুটছে। এ যেন এক প্রকার চলন্ত যুদ্ধ হচ্ছে, ধাওয়া পাল্টা ধাওয়া সমানে হচ্ছে। একসময় গুলি এসে তাসিনের গাড়ির পেছনের কাঁচে লেগে কাঁচ টুকরো টুকরো হয়ে যায়। তাসিন হুট করে ব্রেক করে। রোদেলা এখনো নিচু হয়ে তাসিনকে ধরে আছে। গুলির এক একটা বিকট আওয়াজে তার অন্তরাত্মা কেঁপে উঠছে। হুট করে গাড়ি থামানোতে রোদেলা তাসিনের দিকে এক পলক তাকিয়ে তাসিনের দৃষ্টি লক্ষ্য করে মাথা হালকা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সামনে আরো দুটো বাইক। পেছনের বাইক দুটো এখন তাদের গাড়ির পেছনে। মোট কথা দুই দিক থেকে ওদেরকে ঘিরে ফেলেছে। রোদেলা ভয়ে তাসিনের হাত শক্ত করে চেপে ধরলো, চোখ ফুরে অশ্রু গড়াচ্ছে, মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। যখন ওদের গাড়ি দুই দিক থেকে ঘিরে ফেললো তখন তাসিন চট করে কিছু একটা ভেবে নিল। এরপর গাড়ি স্টার্ট দিয়ে হাই স্পিড তুলে ডান দিকে জঙ্গলের রাস্তা ধরলো। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে আক্রমণকারীরা বুঝে উঠতে পারলো না। আর যখন বুঝতে পারলো তখন ওরা চারটে বাইক তাসিনের গাড়ির পিছনে ছুটলো আর অনবরত গুলি ছুটতে লাগলো। তাসিন এত বিপদ দেখে ওদের সেনাবাহিনীর টিমকে জানালো আর লোকেশন বলে দিল। যেভাবে ওরা গুলি ছুটছে এভাবে ছুটতে থাকলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এই অতর্কিত হামলায় তাসিনের কপালে ঘাম জমেছে। নিজেকে নিয়ে চিন্তা নেই, কিন্তু তার রোদেলাকে নিয়ে চিন্তা হচ্ছে। এসবে মেয়েটা কেমন ভয়ে গুটিয়ে গিয়েছে। তাসিন জঙ্গলের পথ ধরে গাড়ি নিয়ে আঁকাবাঁকা ছুটতে লাগলো। হঠাৎ সে গাড়ি থামাতে পেছনের বাইকগুলো থেমে গেল। তাসিন রোদেলাকে বলল, শোনো, বাম দিকে একটু এগুলে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পাবে, সেখানে যে আশ্রয় নাও, আমি এদের সামলে আসছি। রোদেলা কান্না করে দিয়ে বলল, আমি আপনাকে এই বিপদের মধ্যে রেখে যেতে পারবো না।
তাসিন ধমক দিয়ে বলে উঠল, একটা থাপ্পড় মারবো বেয়াদব। যেটা বলেছি সেটা করো। যাও, এটা আমার আদেশ। হাতে বেশি সময় নেই, কুইক। তাসিন গাড়ি থামানোতে বাইকে থাকা ওরা বুঝতে পারছে না কেন এভাবে গাড়ি থামালো। তাসিন কি করতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করছে। তবে কি মেজর তাদের কাছে স্যারেন্ডার করে নিবে? তারা তাসিনের গাড়ি বরাবর পিস্তল তাক করে রেখেছে, যেন তাসিন গাড়ি থেকে বেরোলেই তাসিনকে মেরে দিতে পারে। এদিকে তাসিনের ধমক খেয়ে রোদেলা গাড়ি থেকে নামলো। যেহেতু রাস্তার কোল ঘেঁষে জঙ্গল বয়ে গেছে, এর উপর চারপাশ অন্ধকারে ছেয়ে আছে, তাই গাড়ির এপাশের জানালাটা যে খোলা হয়েছে সেটা ওরা বুঝতে পারেনি। রোদেলা গাড়ি থেকে নেমেও পিছু ফিরে তাকালে তাসিন ইশারা করলো যেতে। রোদেলা কান্না করতে করতে পরিত্যক্ত বাড়িটির দিকে ছুট লাগালো। রোদেলার যাওয়ার পরেই তাসিন গাড়ির দরজা খুলে 2 হাত উঁচু করে বের হলো। আক্রমণকারীরা খুশি হয়ে গেল। মেজর তাদের কাছে সারেন্ডার করেছে, এর থেকে লজ্জার কিছু আছে? ওরা নিজেদের পিস্তল নামিয়ে নিল। 4 বাইকে 2 জন করে 8 জন বাইক থেকে নেমে এলো। আর ওদের এই বোকামিটায় তাসিন কাজে লাগালো। পকেট থেকে লুট করা পিস্তলটা নিয়ে ওদের দিকে গুলি ছুড়তে লাগলো। ঘটনাস্থলে 4 জন মারা গেল। আর বাকি 4 জনও তাসিনের দিকে গুলি ছুড়লে তাসিন গাড়ির সামনে এসে বসে পড়ে। আর বাকি 4 আক্রমণকারী পাহাড়ের পাশে উঁচু টিলায় আশ্রয় নেয়, সেখান থেকে গুলি ছুড়ে। এরকম করে কয়েক মিনিটের গুলি ছোড়ার যুদ্ধ হয়। একটা আক্রমণকারীর পরপর 2টো বুলেট এসে তাসিনের পায়ে বিদ্ধ হয়। পা থেকে গলগলিয়ে রক্ত পড়তে থাকে। তাসিন আর পেরে ওঠে না, সে সেখানেই বসে পড়ে। আর সেই সুযোগে বাকি 4 আক্রমণকারী তাসিনকে চারপাশ থেকে ঘিরে ফেলে। পরিত্যক্ত বাড়িটিতে থেকে রোদেলা শুধু গুলির বিকট আওয়াজই শুনছিল। গুলির এই বিকট আওয়াজে তার বুক ধরফর করছিল। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। ভয়ে একটা সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। এদিকে তাসিনের পায়ের অবস্থাও শোচনীয়। অন্যদিকে আক্রমণকারী 4 জন 4টে পিস্তল তাসিনের দিকে তাক করে রেখেছে। ট্রিগার চাপলে পরপর 4টে বুলেট তাসিনের বুক ঝাঁঝরা করে দেওয়ার ক্ষমতা রাখে। তারা কাউন্ট করা শুরু করে দিয়েছে। টিক 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 3, টিক টিক 2, টিক টিক 1, ঠ্যাং। গুলির বিকট শব্দে পাহাড়ে এই জঙ্গল ভয়ানক অবস্থা যেন ধারণ করেছে। এই নিস্তব্ধ পাহাড়ে এখন গুলির শব্দ ছাড়া যেন আর কিছু শোনা গেল না। রোদেলা টিপ টিপ করে চোখ খুলল। নাকে কেমন মেডিসিন, কেমিক্যাল ইত্যাদির গন্ধ নাকে ঠেকছে। রুমের মধ্যে হালকা আলো জ্বলছে। এই আলোতে সে নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। আশেপাশে তাকে দেখলো রুমটা পুরোই ফাঁকা। রোদেলা নিজেকে ধাতস্থ করে তখনকার ঘটনা মনে করার চেষ্টা করলো। একটুখানি ভাবনাতে ডুবতেই মনে পড়ে গেল গুলির বিকট শব্দের কথা, অতর্কিত হামলার কথা, আর তাসিনকে ছেড়ে আসার কথা। সেসব মনে করে রোদেলা কান্না করে উঠলো। আশেপাশে তাকে তাসিনকে খুঁজতে লাগলো। তার মাহমুদ সাহেব কোথায়? আর তাকে হসপিটালে কে আনলো? কিছু সে বুঝতে পারছে না। রোদেলা দুর্বল পায়ে কেবিন থেকে বেরোলে নার্স এসে বলল, এ কি ম্যাডাম, আপনি এই শরীরে বেরিয়ে এসেছেন কেন? রোদেলা বলল, আমি ঠিক আছি, প্লিজ আমাকে আমার মাহমুদ সাহেবের কাছে নিয়ে চলুন। নার্স মাথা নিচু করে ফেললো। রোদেলা বলল, কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আচ্ছা আমাকে শুধু বলুন আমার মাহমুদ সাহেব কোথায় আছে। আমি নিজেই চলে যাব, প্লিজ বলুন। অ্যাকচুয়ালি ম্যাম, এখন তো স্যারের কাছে যাওয়া যাবে না। আপনি ওয়েট করুন, সময় হলে আপনাকে নিয়ে যাওয়া হবে। কেন যাওয়া যাবে না? আমার মাহমুদ সাহেব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখা করা যাবে না কেন? ম্যাম, পারমিশন নেই, এখানকার রুলস আছে। আপনি দেখুন কোথায় আছেন আপনি। রোদেলা বাইরে তাকালে বুঝতে পারলো এটা ক্যান্টনমেন্টের হসপিটাল, যেখানে সকল সেনাবাহিনীদের চিকিৎসা প্রদান করা হয়। নার্স রোদেলাকে বুঝিয়ে শুনিয়ে ফের কেবিনে নিয়ে গেল। তারপর বলল রেস্ট নিতে, রুম থেকে না বেরোতে, সময় হলে সে এসে নিয়ে যাবে। রোদেলার কথা শুনলো। সে অপেক্ষা করতে থাকলো আর চিন্তায় মশগুল হতে থাকলো। সত্যি কি তার মাহমুদ সাহেব ঠিক আছে? যেমনটা সুস্থ তার মাহমুদ সাহেবকে দেখে এসেছিল তেমনটাই আছে তো? যদি থাকতো তাহলে কেন তার মাহমুদ সাহেব এই রুমে তাকে একা ফেলে গেল? মেজর তাহসিন, গত রাতে আপনার বাইরে যাওয়ার কি অনুমতি ছিল? কর্নেল উসমান তাসিনের উদ্দেশ্যে কথাটা বললেন। তাসিন বেডে আধশোয়া হয়ে বসে মাথা নিচু করে বলল, নো স্যার। আপনার মতো দায়িত্বশীল মেজর থেকে এমন অবিবেচক সিদ্ধান্ত মোটেও আশা করিনি তাহসিন। সরি স্যার। কর্নেল উসমান কঠোর কণ্ঠে বললেন, কিসের সরি? আপনি ভাবতে পারছেন সঠিক সময়ে আপনার টিম সেখানে না পৌঁছালে কি হতে পারত? আপনার স্ত্রী আপনার সাথে ছিল,
দুজনেরই ভয়াবহ বিপদ হতে পারত। এমন বোকামিটা কি করে করলেন আপনি? আপনি একজন দায়িত্ববান মেজর, আপনার থেকে এটা আশা করা যায় না তাহসিন। কর্নেল ওসমান গদগদ পায়ে হেঁটে রুম থেকে বেরিয়ে গেলেন। কর্নেল যাওয়ার পর তাহসিন ফুস করে শ্বাস ছাড়ল। আসলে কত বড় বিপদ হতে পারত। তার আরো সতর্ক থাকা উচিত ছিল। চোখ বন্ধ করে কপালে হাত ঠেকিয়ে রাখলো। তখনকার কথা সে ভাবলো, যখন ওকে চারপাশ থেকে ঘিরে রেখেছে, চারটি পিস্তল তার মাথায় ঠেকিয়ে কাউন্ট করা হচ্ছিল, তখন তাহসিন চোখ বন্ধ করে নেয়। সে ভেবেছিল সেখানেই হয়তোবা তার পথ চলার সমাপ্তি ঘটবে। চোখ বন্ধ করে রোদেলার কান্না মাখা চেহারাটা মনে করলো তার মা বাবার কথা। আর হয়তো তাদের কারোর সাথে দেখা হবে না। মৃত্যুর দৌড় ঘরে এসে পৌঁছে গিয়েছে। কিছু সেকেন্ডের মাথাতেই হয়তো সে শেষ হয়ে যাবে। সে যখন চোখ বন্ধ করে মৃত্যুর প্রহর গুনছিল, ঠিক সে সময়ে পরপর অনেকগুলো গুলির শব্দ পাওয়া যায়। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, গুলির শব্দ পেল অথচ তার কিচ্ছু হলো না। উল্টো তার সামনে যেন কয়েকটা গলার স্বর একসাথে আর্তনাদ করে উঠল। তাহসিন ঝট করে চোখ মিলল আর দেখলো ওই চারজন হাত চেপে চিৎকার করে যাচ্ছে। হাত ফুঁড়ে তাদের রক্তক্ষরণ হচ্ছে। তাহসিন পাশে তাকাতেই দেখলো ওদের রেস্কিউ টিম চলে এসেছে। ওই চারজনকে আগে গ্রেফতার করা হলো। তারপর তাহসিনকে গাড়িতে তুলতে গেলে তাহসিন খোঁড়াতে আগেই সে পরিত্যক্ত বাড়িটির ভেতরে গেল। ভেতরে যেয়ে দেখলো রোদেলা অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে। তাহসিনের পা থেকেও সমানে রক্তক্ষরণ হচ্ছিল। এই পা নিয়ে খুব কষ্টে রোদেলাকে কোলে তুলে নিল। খোঁড়াতে গাড়ির কাছে এলো। ওদের এই অবস্থা দেখে সকলে ধরাধরি করে ওদের দুজনকে তাহসিনের কালো গাড়িটিতে তুললো। তাহসিন আর রোদেলা পেছনে বসলো। যেহেতু তাহসিন ড্রাইভ করার অবস্থায় নেই, তাই ড্রাইভ করার জন্য টিম মেম্বারের একজন এসে বসলো। তাহসিনের গাড়ি চলতে শুরু করলো। ওদের গাড়ির পেছনে সেনাবাহিনীর গাড়ি যেতে লাগলো। পেছনের সিটে তাহসিন রোদেলাকে বুকে শক্ত করে চেপে ধরে রাখলো। অতিরিক্ত রক্তক্ষরণে তাহসিন একসময় নিজেও চেতনা হারালো। তারপর যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে ক্যান্টনমেন্টের হসপিটালের এই বেডে আবিষ্কার করলো। গুলিবিদ্ধ পা তার ব্যান্ডেজে মোড়ানো। পা নাড়াতে বেশ ব্যাগ পোহাতে হচ্ছে। জ্ঞান ফিরতে দেখলো তার রুমের সামনে দুইজন জুনিয়র অফিসার দাঁড়িয়ে আছে। ওদের থেকে জানতে পারলো রোদেলা পাশের কেবিনে আছে। তাকে ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছে, তাই এখনো ঘুমাচ্ছে। কিছুক্ষণ পরে তাহসিনের সিনিয়র অফিসার কর্নেল ওসমান ওর কেবিনে আসেন। আর তার সাথে কথা বলছিল বিধায় নার্স রোদেলাকে তাহসিনের কাছে নিয়ে আসেনি। এখন তাহসিনের কেবিনের ভেতরে তার জুনিয়র 2 অফিসার বসে আছে। সাথে আছে তার বিশ্বস্ত ড্রাইভার সাকিব। তাহসিন সাকিবের উদ্দেশ্যে বলল, সাকিব, তোর ম্যাডামের কেবিনে যে খবর নাও, তোর ম্যাডাম ঘুম থেকে উঠেছে কিনা। ওকে স্যার। সাকিব কিছুক্ষণের মধ্যেই নার্স থেকে খবর নিয়ে এলো রোদেলা তাহসিনের জন্য অপেক্ষা করছে। তাহসিন ফের সাকিবকে পাঠালো রোদেলাকে নিয়ে আসার জন্য। রোদেলা এলেই তাহসিন রুমে থাকা 2 আর্মির দিকে তাকালে ওরা রুম ত্যাগ করলো। সাকিব রোদেলাকে রুমে দিয়ে সেও চলে যেতে নিলে তাহসিন বলল, সাকিব, বাইরে থেকে দরজাটা লক করে যেও, আর সবাইকে বলো আগামী 2 ঘন্টা এই রুমে যেন কেউ না আসে। ওকে স্যার। সাকিব বাহির থেকে দরজা আটকে দিল। এদিকে রোদেলা তাহসিনের ব্যান্ডেজ করা পায়ের দিকে তাকিয়ে অশ্রু ফেলছে। সে অনুশোচনায় ভুগছে। তার জন্যই আজ এত কিছু হলো। রোদেলাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে তাহসিন বলল, মাইমুন, কাছে এসো। রোদেলা মাথা তুলে তাহসিনের দিকে একবার তাকালো। অতঃপর গুটি গুটি পায়ে তাহসিনের দিকে এগিয়ে গেল। তাহসিনের কেবিনের ব্যাগটা বড় আছে, 2 জন অনায়াসে শোয়া যাবে। রোদেলা কাছে যেতে তাহসিন হাত 2 দিকে বাড়িয়ে বলল, বুকে এসো মাইমুন, আমার এখন তোমাকে প্রয়োজন। রোদেলা তাহসিনের বুকে যেয়ে মাথা রাখলো। তাহসিন 2 হাতে রোদেলাকে আগলে নিল। রোদেলা তাহসিনকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল। তাহসিন রোদেলার চুলে চুমু খেতে খেতে বলল, কান্না করে না, যা হয়েছে দুঃস্বপ্ন ভেবে সব ভুলে যাও। রোদেলা কান্না করতে করতে বলল, আমার জন্যই সবটা হলো। আমি যদি অমন আবদার না করতাম তাহলে তো এসব কিছু হতো না। হুশ, কোনো কথা না, এটা আমাদের নিয়তিতে ছিল, তাই এটাতে নিজেকে একদম দোষারোপ করবে না। আর এমন অনেক পরিস্থিতির সাথেই সাক্ষী হয়েছি আমি, তাই এসব আমার কাছে নতুন না। আমি পৃথিবীতে যতদিনের আয়ু নিয়ে এসেছি ততদিনই বাঁচব, তাই এসব নিয়ে ভয় পাবে না। আর দেখো, আয়ু ছিল দেখেই তো গত রাতের এত বড় বিপদ থেকে বেঁচে ফিরেছি, তাই না? রোদেলা বলল, আপনার পায়ে কি হয়েছে? ওরা আপনাকে মেরেছে?
তেমন কিছু না, দুটো বুলেট লেগেছে। রোদেলা আটকে উঠলো, মাথা তুলে তাসিনের দিকে তাকিয়ে বলল। দুটো? তাসিন মাথা নিচু করে রোদেলার দিকে তাকালো, বলল। বললাম না এসবে ঘাবড়াবে না। এসব সাবজেক্ট এখন বাদ দাও মাইমুন, এসব আর মনে করো না, বরং শুকরিয়া আদায় করো আমরা এত বড় বিপদ থেকে ফিরে এসেছি। রোদেলা নিচু স্বরে বলল। জানেন মাহমুদ সাহেব, আপনাকে তখন একা রেখে আসতে আমার বড্ড কষ্ট হয়েছে। শুধুমাত্র আপনার আদেশ অমান্য করতে পারবো না বলে আপনাকে ছেড়ে গিয়েছিলাম। আচ্ছা মেজর, আপনি না বলেছিলেন সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আমরা দুজন একসাথে থাকবো? তাহলে অত বড় বিপদে কেন আমাকে দূরে ঠেলে দিলেন? তাসিন শ্বাস ফেলল, তারপর বলল। তাছাড়া কি আর কোনো উপায় ছিল বলো? আমি কি করে এত বড় বিপদের সামনে তোমায় নিয়ে দাঁড়াতাম? ওই সময় শুধু তোমার কথা আর আমাদের আগত সন্তানের কথা মাথায় ছিল। কি করে তোমাদেরকে একটু সেফ জায়গায় রেখে আমি ওদের সাথে ফাইট করতে পারি। তাই তো ওই সময় তোমাকে সেফ জোনে পাঠিয়ে দিলাম, যাতে আমার কিছু হয়ে গেলেও তোমরা সেফ থাকো। রোদেলা তাহসিনের বুকের বাম পাশের শার্ট খামচে ধরে বলল। আপনাকে ছাড়া ভালো থাকবো কি করে মাহমুদ সাহেব? যেখানে আমার ভালো থাকার একমাত্র কারণই আপনি, সেখানে আপনাকে ছাড়া আদৌ কি ভালো থাকা সম্ভব? তাহসিন রোদেলার হাত ঠোঁটের কাছে এনে চুমু খেলো। রোদেলাকে আরো শক্ত করে বুকে চেপে ধরলো, যেন সুযোগ থাকলে তার বুকের ভেতরে রোদেলাকে সযত্নে লুকিয়ে রাখতো। তাহসিন বলল। যাতে আমার কিছু হয়ে গেলেও তোমরা সেফ থাকো। মাইমুন জানো তো, আমার বুকের মাঝে তোমাকে আগলে রাখতে আমার খুব শান্তি লাগে। এই যে এতক্ষণ এতটা অশান্তি লাগছিল, কতটা দুশ্চিন্তা হচ্ছিল, অথচ দেখো তোমাকে পেয়ে আমার সব অশান্তি সব দুশ্চিন্তা এক নিমিষেই ভ্যানিশ। তাহলে বুঝো শুধু আমিই না, তুমিও আমার ভালো থাকার কারণ। অর্থাৎ আমরা দুইজনই একে অপরের ভালো থাকার কারণ হয়ে দাঁড়িয়েছি। এই জন্যই বুঝি বলা হয় স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। তাসিন হসপিটালে ছিল 4 দিন, আজ বাসায় ফিরেছে। এই 4 দিন রোদেলাও তাসিনের সাথে সাথে ছিল। এক মুহূর্তের জন্য তাসিনের কাজ ছাড়া হয়নি। এর মাঝে তাসিনের নিষেধাজ্ঞায় রোদেলা নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেবকে খবরটা জানায়নি, কারণ ওনারা চিন্তা করবেন। তাসিন জানে তার মা এই খবর জানলে কান্নাকাটি করবেন, এমনকি তাকে এই চাকরি ছেড়ে দিতে বলবেন। কিন্তু এটা কি আদৌ সম্ভব? সবটা চিন্তা করে ওনাদেরকে জানানো হলো না। রোদেলা বাসায় ফিরে ঘরদোর সব পরিষ্কার করে তাসিনকে সকালের খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। অতিরিক্ত হাঁটাহাঁটি তাসিনের নিষেধ। রোদেলা তাসিনকে অপ্রয়োজনে বিছানা থেকে নামতে দেয় না। এই 4 দিনে রোদেলা যেন দায়িত্ববান স্ত্রী হয়ে উঠেছে। সবসময় তাসিনের খেয়াল রাখা, যত্ন করা, সময় মতো ওষুধ খাইয়ে দেয়া, সবটা নিজ হাতে সামলাচ্ছে। তাসিন মেয়েটাকে দেখে শুধু অবাকই হয়। যে মেয়েটিকে না গত 3 মাসে হুটহাট বায়না করতো, মুড সুইং হতো, বাচ্চামো করতো, অথচ পরিস্থিতির চাপে পড়ে সে মেয়েটার মাঝে কেমন ম্যাচুরিটি এসে পড়েছে। নিজের অসুস্থতা ভুলে তাসিনের সেবায় ব্রত হয়েছে। তাসিন আফসোসের স্বরে বলল। যেখানে এখন তোমার সেবা করার কথা আমার, সেখানে তুমি আমার সেবায় নিয়োজিত হলে। রোদেলা বলল। আমার জন্যই তো এমনটা হলো মাহমুদ সাহেব, নয়তো সবই তো ঠিক ছিল। তাসিন মেয়েকে ধমক দিয়ে বলল। মাইমুন, একবার বলেছি না নিজেকে দোষারোপ করবে না। রোদেলা কিছু বলল না, চুপচাপ নিজের কাজ করতে লাগলো। কাজের মাঝে কিছু একটা মনে পড়ল তার। সে তাসিনের উদ্দেশ্যে বলল। আজ নিহা আর শান্ত ভাইয়া আসবেন। তাসিন শুধালো। কখন আসবে? বিকেলে। ভেতরে আসার পারমিশনের ব্যবস্থা করে দিয়েন। চিন্তা নেই, ক্যান্টনমেন্টের সামনে এসে ফোন করতে বলো, আমি ম্যানেজ করে দিবনি। সময়টা এখন বিকেল। শান্ত কলেজ রোডের সামনে নিহার জন্য অপেক্ষা করছে। দুজন একই সাথে তাসিনের ক্যান্টনমেন্টে যাবে। শান্ত প্রায় আধ ঘন্টা হলো নিহার জন্য অপেক্ষা করছে। এই অবধি 2বার নিহাকে ফোনও দিয়ে ফেলেছে। 2বারই নিহা বলেছে এই তো 5 মিনিট আসছি, অথচ নিহার আসার এখনো খবর নেই। শান্ত সমানে পায়চারি করে যাচ্ছে। তার কপালের রক যেন রাগে ফুটে উঠছে। আজ নিহা আসুক, কয়েকটা করা কথা ঠিক শুনে দিবে। শান্ত ফুস করে শ্বাস ছেড়ে নিহার নম্বরে 3য়বারের মতো ফোন দিতে দিতে বলল। মেয়ে মানুষের সাথে কোনো ভালো মানুষ কোথাও যাওয়ার নাম নেয়। আপনি তো ভালো মানুষ নন, তাই তো আপনি আমার সাথে যাওয়ার নাম নিলেন। কথাটা শুনে শান্ত বুঝে ফেলল নিহার কণ্ঠ। সে ফোন কান থেকে নামিয়ে রাগে চোখে পিছু ঘুরল, আর নিহাকে দেখে তার ঠোঁট জোড়া ফাঁকা হয়ে গেল। সে চোখ বড় বড় করে নিহাকে দেখছে।
যেন এই প্রথম কোনো নারীকে দেখছে। নিহান 2 হাত বুকে আড়াআড়িভাবে ভাঁজ করে ভ্রু উঁচিয়ে শুধালো, এভাবে কি দেখছেন? কখনো কি মেয়ে মানুষ দেখেননি? শান্ত ভাবলেশহীন ভাবে বলল, মেয়ে মানুষ তো দেখছি, কিন্তু শাড়ি পরা মেয়ে মানুষ এত কাছ থেকে আগে কখনোই দেখিনি। যাক, তাহলে তো ভালোই হলো। এবার তাহলে প্রাণ ভরে দেখুন, আমি কিছু মনে করব না। শান্তর হুঁশ ফিরল। গলা খাকারি দিয়ে চুল পেছনের দিকে বোলাতে বোলাতে নিচু কণ্ঠে বলল, এত লেট কেন হয়েছে? অনেকক্ষণ ধরে তো ওয়েট করছিলাম। নিহা শাড়ির কুচি ধরে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।